পানি লাগবে পানি। ছাত্র জনতার অভ্যুত্থানে মুগ্ধর সেই কণ্ঠস্বর তখন ছড়িয়েছিল টেকনাফ থেকে তেতুলিয়া। ঘাতকের বুলেট জীবন থামিয়ে দিলেও জুলাই আন্দোলনের পোস্টার হয়ে আছেন মুগ্ধ। জুলাইয়ের এই শহীদের পরিবার বলছে, স্ব-উদ্যোগে মুগ্ধকে হত্যার তথ্য প্রমাণ হাজির করার পরও জড়িত কাউকে গ্রেপ্তার না করা সরকারের ব্যর্থতা। রাজনৈতিক অনৈক্যে জুলাই আন্দোলনের সুফল নস্যাতের শঙ্কা তাদের। সিরাজুল ইসলাম রাসেলের ক্যামেরায় মিজান আহমেদের প্রতিবেদন। জুলাই আন্দোলনের আলোকিত এক নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ, যার নাম উঠলেই সবার চোখে ভাসে নিঃস্বার্থ এক আহ্বান, পানি লাগবে পানি। 18 জুলাই 2024 মুগ্ধকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজের দৃশ্য এটি, যেখানে দেখা যায় আততায়ীর গুলিতে উত্তরার আজমপুর সড়কে লুটিয়ে পড়ে মেধাবী এই ফ্রিল্যান্সার। জমজ হবার কারণে মুগ্ধর আয়না ছিল স্নিগ্ধ, সবাই তাকে দেখে যেন মুগ্ধকেই স্মরণ করে। আর তাই শূন্যতার বোধটাও তার বেশি, যা একসময় জল হয়ে ধরা দেয় চোখের কোণে। নিজের মতন দেখতে একটা মানুষ, যে ছোট থেকে যার সাথে একসাথে বড় হয়েছে, তার মৃতদেহটা দেখতে, তাকে কবরস্থ করতে কিরকম মনে হয়েছে সেটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতন না। সময়ের পালা বদলে আবারও হাজির 18 জুলাই। পোশাকে থাকা ঘ্রাণে আদরের ছেলেকে খুঁজে ফেরেন এক সন্তান হারা পিতা। সে যে মারা গেছে বা মারা যাবো আমরা গুণা করে চিন্তা করি নাই, কারণ সে তো সবসময় সেবামূলক কাজে ছিল। ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারের গতি নিয়ে ক্ষোভ ছিল স্বজনদের কণ্ঠে। ফুটেজ সংগ্রহ করে দেবার পরও জড়িতদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতাকে তুষছেন তারা। বিচারের গতি তো নাই বললেই চলে। এইভাবে যদি বিচারের দৃশ্যমান যদি কোনো কিছু না হয়, তাহলে তো আমরা আসলে ফ্রাস্ট্রেশনে ভুগি। 1 বছর হয়ে যাবে, বিচারের কোনো একটা অগ্রগতি হবে না, সেটা তো কাম্য না। আসল ঘটনাটি বের করে নিয়ে আসে, সেটা আমরা নিজেরাই করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই যে মুগ্ধর রিলেটেড কাউকে আজ পর্যন্ত কোনো গ্রেফতার করা হয়েছে। গেল বছরের মূল্যায়নে শহীদদের আত্মত্যাগের প্রাপ্তি কতটুকু, সেই প্রশ্নের উত্তরও দেন তারা। গণতন্ত্রের মধ্যে মতভেদ থাকবেই, কিন্তু দেশের স্বার্থে সব মতভেদ ভুলা এক জায়গায় আসা ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমার কাছে মনে হয় না যে সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এই প্রত্যাশা পূরণ করার জন্য এই বাংলাদেশের আপামর জনতার, আপনার আমাদের সকলের একসাথে এগিয়ে আসতে হবে। শুধুই তৃষ্ণা মেটানো নয়, মুগ্ধের মতো তরুণদের লক্ষ্য ছিল শ্রেণীভেদহীন দেশ গড়া। রক্তস্নাত সেই আত্মত্যাগ ভুলে না যাবার আহ্বানও ছিল শহীদ স্বজনদের। সময়ের বিবর্তনে ফ্যাকাশে হচ্ছে গ্রাফিতির রং, জমেছে ধুলো। শহীদ স্বজনদের মনের অবস্থাও অনেকটাই তাই। যে বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সেখানে জল সূর্য ঢাকা পড়েছে হতাশা আর দীর্ঘশ্বাসের কালো মেঘে। আর এর উত্তরণে দূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে মনে করেন শহীদ স্বজনরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে বুধবার দফায় দফায় হামলা ভাঙচুরের ঘটনার পর কারফিউ জারি রয়েছে। আজ বেলা 11টা থেকে 3 ঘন্টা শিথিল ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলায় কারফিউ থাকবে। এদিকে সংঘর্ষে হতাহতের পর পরিস্থিতি কিছুটা থমথমে। জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে চাপা আতঙ্ক। গোপালগঞ্জ জেলা কারাগারে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিকে হামলার ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। বুধবার গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে 4 জন নিহত হন। এ পরিস্থিতিতে বুধবার রাত 8টা থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়। গোপালগঞ্জের সহিংস ঘটনায় উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। নেতাদের শঙ্কা, এ ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির গতিপথ পাল্টে যেতে পারে। জটিল মেরুকরণে যা খারাপ দিকে মোড় নিতে পারে। এ ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সভায় নিন্দা ও ক্ষোভ প্রকাশের পাশাপাশি সরকারের ব্যর্থতার সমালোচনা করা হয়েছে। নেতাদের দাবি, সরকারকে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নিতে হবে। আর এভাবে চলতে থাকলে গৃহযুদ্ধের শঙ্কাও করছেন রাজনীতি বিশ্লেষকরা। এনসিপির সমাবেশ কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জের সহিংস ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আবারও বেড়েছে উৎকণ্ঠা। ওই ঘটনায় কয়েকজন হতাহত হবার পর গোপালগঞ্জে জারি করা হয় কারফিউ।
এমন সহিংসতায় দেশব্যাপী ক্ষোভ বিক্ষোভের পাশাপাশি বইতে থাকে নিন্দার ঝড়। বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়, সতর্ক না হলে গণতন্ত্র বিরোধী অপশক্তি সুযোগ পাবে। গোপালগঞ্জের ঘটনাকে গুরুত্বের সঙ্গে নেওয়ার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজনীতিকে জটিল মেরুকরণ থেকে রক্ষা করতে হবে এবং এদের বিরুদ্ধে তো কঠিন ব্যবস্থা নিতে হবে। যারা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে আইনগত তো আছে, এবং এদেরকে আইডেন্টিফাই করতে হবে এরা কোত্থেকে আসছে, কারা এর পেছনে কী আছে, এটা রুটে যেতে হবে তো, তাই না? নতুন মেরুকরণের কিছু নাই। তাদের রাজনীতিতে ফিরে আসার তো কোনো সুযোগ নেই, পেশি শক্তি দিয়েও কোনো আসার কোনো সুযোগ নেই। সেটা বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে প্রতিরোধ করবে। জামায়াত সহ অন্যান্য দলের নেতারাও গোপালগঞ্জের ঘটনায় উদ্বিগ্ন। তাদের দাবি, রাজনীতির ঘোলাটে পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হলে সামনে পরিণতি ভয়াবহ হতে পারে। গণতান্ত্রিক উত্তরণের পথে না গেলে যত এটা বেশি অনিশ্চিত থাকবে, তত বেশি ভাগ বিভাজন, হিংসা, বিভেদ, নৈরাজ্য, অরাজকতা, এটার কিন্তু আশঙ্কাটা বাড়বে। এবং তাতে পতিত ফ্যাসিবাদের ফিরে আসার জমিনটা পরোক্ষভাবে আমরা কিন্তু তৈরি করে না দিই, সেটা কিন্তু একটা বাস্তব একটা আশঙ্কার জায়গাটা থেকেই যাচ্ছে। আমরা আমাদের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছি সতর্ক থাকার জন্য, সচেতন থাকার জন্য, সোচ্চার থাকার জন্য, যেন ফ্যাসিবাদের শেষ যে অংশটুকু এখানে আছে তারা যাতে আর জনগণকে কোনোভাবে কষ্ট দিতে না পারে। রাজনীতির গতিপথ নিয়ে দুশ্চিন্তা দিন দিনই বাড়ছে উল্লেখ করে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, এভাবে চলতে থাকলে গৃহযুদ্ধের দিকে যাবে দেশ। আনইনটেন্ডেডলি, মানে আপনি চান নাই, কিন্তু ঘটনাটা ঘটে গেল কি, যে পুরো গোপালগঞ্জবাসী রাস্তা টাস্তা আটকে তারাও আরেকটা অপরাধ করলো, তারা তাদেরকে গণতান্ত্রিক অধিকার দিল না। এখন ভবিষ্যতে যদি আমরা এইভাবেই অগ্রসর হই, তাহলে অনিবার্য পরিণতি হবে একটা গৃহযুদ্ধ, এবং এই গৃহযুদ্ধ দিয়ে আমরা কিন্তু গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারবো না। সমন্বিত উদ্যোগ ও সর্বদলীয় ঐক্য ছাড়া কোনো সমস্যারই সমাধান হবে না বলেও মনে করেন এ রাজনীতি বিশ্লেষক। সলিউশনের প্রস্তাবটা হলো। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি সামাল দিতে নাকাল নীতি নির্ধারকরা। উন্নয়নশীল দেশের স্বীকৃতির সময় ঘনিয়ে এলেও সন্তোষজনক প্রস্তুতির উদ্যোগ নেই এখনও। উদ্যোক্তারা বলছেন, এলডিসি উত্তরণের পর বিশ্বজুড়েই বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা বাড়বে। এজন্য আগে থেকে প্রস্তুত না থাকলে রপ্তানি বাণিজ্য পড়বে চরম ঝুঁকিতে। বিশ্লেষকরা মনে করেন, বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলার ঘাটতি নিয়েই এলডিসি উত্তরণের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দেশ। সদ্যবিদায়ী অর্থবছরে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছে 4,828 কোটি বা 48.28 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকেই এসেছে 869 কোটি বা 8.69 বিলিয়ন ডলার। এর মধ্যে আবার 703 কোটি বা 7.03 বিলিয়ন ডলারই এসেছে তৈরি পোশাক থেকে। রপ্তানি আয়ের এ অঙ্কই বলে দেয় যুক্তরাষ্ট্রের বাজার বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ। এমন বাস্তবতায় ট্রাম্প প্রশাসনের শুল্ক হুঁশিয়ারিতেই নাকাল নীতি নির্ধারকরা। এর ওপর অনেকটা নীরবেই রপ্তানি বাণিজ্যে ধেয়ে আসছে আর এক চ্যালেঞ্জ, উন্নয়নশীল দেশের স্বীকৃতি। উদ্যোক্তারা বলছেন, অনিবার্য সে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি সন্তোষজনক নয়। এখনো আমাদের এপিআই ইন্ডাস্ট্রিটা আমরা স্বয়ংসম্পূর্ণ হয় নাই, আমাদের আর&ডি আমাদের যথাযথ হয় নাই। এই সক্ষমতা তৈরি করার আমরা অনেক সময় পেয়েছিলাম। অনতিবিলম্বে দ্রুত প্যাটেন্ট প্রোডাক্টগুলোর রেজিস্ট্রেশন যাতে আমাদের স্থানীয় উৎপাদনকারীরা পায়, সেটাকে জোর দিতে হবে। বিদেশি কোম্পানি যারা বাংলাদেশের সাথে জয়েন্ট ভেঞ্চার করতে চায়, এগুলোকেও আকর্ষণীয় করে দিতে হবে, যাতে আমাদের নিজেদের সক্ষমতা তৈরি হয়ে যায়। বিশ্লেষকরা মনে করেন, গ্রাজুয়েশনের সময় ঘনিয়ে এলেও তার চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ও বেসরকারি খাতের সমন্বয়ের অভাব আছে। এখনো বাংলাদেশের প্রাইভেট সেক্টরের উদ্যোগী জনগণকে অনেক বেশি সংস্কারের মাধ্যমে বিশ্বব্যাংক হাতে তুলে দাঁড় করাতে চায়। সরকারি যন্ত্রটা কিন্তু প্রাইভেট সেক্টরকে অতটুকু ভালোবাসে না। আমরা যাতে ঠোকর না খাই, পড়ে না যাই, সেই জন্য সরকার এবং ব্যবসায়ী সংগঠনগুলোকে সুষ্ঠুভাবে কাজ করতে হবে, একযোগে কাজ করতে হবে। প্রস্তুতির দীর্ঘ সময় পেলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তাই ঝুঁকি নিয়েই এখন গ্রাজুয়েশনের দিকে যেতে হচ্ছে। অবশ্যই একটা ঝুঁকি আছে। আমরা এমন সময় এলডিসি থেকে উত্তরণ করব যখন নাকি অনেকগুলি সমস্যা আমাদের অর্থনীতিতে থাকবে। 17-18 মাসের মতো সময় আছে, কারণ শূন্য শুল্ক যখন আর পাবো না, তখন তো আমাকে প্রতিযোগিতা আরও আমার কিন্তু বাড়বে।
উন্নয়নশীল দেশের স্বীকৃতি এড়ানোর কোনো সুযোগ নেই বাংলাদেশের। আর এই স্বীকৃতি মিললে বাংলাদেশের অর্থনীতি পড়বে বিরাট এক চ্যালেঞ্জের মুখে। আর সেই চ্যালেঞ্জ উত্তরণের জন্য রপ্তানি আয় বাড়ানোর কোনো বিকল্প নেই। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন 40 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত হয়েছেন এক সিকিউরিটি গার্ড। বৃহস্পতিবার রাত 11টার দিকে 21 তলা ভবনটির সবচেয়ে উপরের তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় আগুন 11টা 47 মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে। পরে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস জানায় ভবনটির একটি তলা ছাড়া বাকি সব তলা নিরাপদ রয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেনা কল্যাণ সংস্থার বাণিজ্যিক ভবনটিতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগ সহ বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের অফিস আছে। ডেঙ্গু সংক্রমণে ভয়াবহ সময় পার করছে গোটা দেশ। চলতি মাসের প্রথম 15 দিনেই ডেঙ্গু সংক্রমণে আক্রান্ত ছাড়িয়েছে 5,500। বিশেষজ্ঞরা বলছেন, জনবল সংকট, প্রযুক্তির সীমাবদ্ধতা ও কার্যকর পরিকল্পনার অভাবে পৌরসভা বা সিটি কর্পোরেশনগুলো মশক নিধনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না। যদিও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবও ডেঙ্গু মোকাবেলায় বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকাল এলেই বাড়ে মশাবাহিত রোগ ডেঙ্গু, চিকুনগুনিয়া। বৃষ্টির পানি জমে থাকা স্থান, খালবিল, নির্মাণাধীন ভবনে খোলা ড্রাম, বালতি, পানির ট্যাঙ্কি কিংবা পরিত্যক্ত ভবনে দিনের পর দিন জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার না করায় সেখানে অনায়াসে এডিস মশা বংশবিস্তার করে। রাজধানীতে মশক নিধন কার্যক্রম জোরদারভাবে চললেও ঢাকার বাইরের এলাকাগুলোতে সেই সক্ষমতা না থাকায় বাড়ছে ডেঙ্গুর বিস্তার। ঢাকা সিটির যে ক্যাপাসিটি আছে এডিস মশা নিয়ন্ত্রণের, তাহলে সেই উপজেলার যে ইউনিয়ন একটা, তার কি সেই ক্যাপাসিটি আছে? ধারে কাছেও নেই। ঢাকার এডিস মশা প্রজননের প্যাটার্নটা মোটামুটি জানি, কিন্তু গ্রামেরটা আমরা জানি না। সেগুলোর জন্য যে ডেঙ্গু প্রতিরোধ গ্রামে প্রায় অসম্ভব। কীটতত্ত্ববিদ জানিয়েছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সব জায়গায় ফগিং এর পরিবর্তে লার্ভা ধ্বংস ও প্রজনন স্থল নির্মূলে অগ্রাধিকার দিতে হবে। স্থানীয় সরকার প্রশাসন কাঠামোগুলোর উচিত হচ্ছে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ করে বছরের শুরুতেই, বর্ষা আসার আগেই এই নিয়ন্ত্রণটা তাদের হাতে নিয়ে নেওয়া। ফগিং করে আসলে মশা মরে না। রাস্তাঘাট, উন্মুক্ত স্থাপনা, উন্মুক্ত জায়গাতে ফগিং না করে সেখানে বরং লার্ভিসাইডিং করা, সেখানে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট করা, এই কাজটি করাটা খুব জরুরি। মশক নিধনে জড়িত কর্মীদের কাজে অবহেলা ও তাদের মনিটরিং চ্যালেঞ্জ বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। দেখবেন আমাদের কুইক রেসপন্স টিম আছে, সেটা দিয়ে আমরা এই যেখানে পানি জমছে সেই জায়গাতে আমরা আমাদের কিউআরটি টিম গিয়ে সেটা পরিষ্কার করছে। মশার ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিংবা ওষুধের ক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু নাই। প্রবলেমটা হচ্ছে যে যারা ওষুধ ছিটান তাদেরকে মনিটরিং করাটা একটা চ্যালেঞ্জ। ঘরের ভেতর ও আশপাশে মশার প্রজনন স্থল ধ্বংসে সাধারণ মানুষের অংশগ্রহণ না থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা কঠিন হবে বলেও মনে করেন ডিএনসিসির প্রশাসক। এই বাড়ির ভিতরে আমাদের মশক কর্মীগুলো যেতে পারে না নিরাপত্তার কারণে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।